নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাংলাদেশে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত অন অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, চীনের সহায়তায় বাংলাদেশের সামরিক ড্রোন কারখানা স্থাপন নিয়ে অন্য কোনো দেশের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না। গাজায় ফোর্স পাঠানোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, আলোচনার পর্যায়ে আছে। নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায়। এই জন্য সামরিক বাহিনী সমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে। কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। যে যাই বলুক, 12ই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসব মুখর পরিবেশে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন দুই সাবেক কূটনীতিক অ্যালবার্ট গম্বিস ও মরস্ট্যান্ড সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার। সংসদ নির্বাচনে পঞ্চম দিনের আপিল শুনানিতে প্রথম ধাপে 50টির নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে 40টির আবেদন মঞ্জুর এবং বাতিল করা হয় 9টি। এছাড়া একটি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এর আগে গেল 4 দিনে সব মিলিয়ে 204 জন প্রার্থিতা ফিরে পান। আজ সর্বমোট 100টি আবেদন নিষ্পত্তির কথা রয়েছে। শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়ে ইসির প্রতি সন্তোষ প্রকাশ করেন আপিলকারীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল শুনানি চলছে। বুধবার সকাল 10টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। শুনানি শেষে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমার বিধানই তাদের বিপাকে ফেলেছে, যা ভোটের পূর্বে ভোটারদের জন্য তৈরি করেছে অনিশ্চয়তা। এ নিয়ম বাতিলের দাবি জানান তারা। এই 1%-এর বিধানটা অগণতান্ত্রিক এবং এই 1%-এর বিধান স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি করে। কোন গণতান্ত্রিক দেশে এই 1%-এর বিধান থাকতে পারে না। আমার নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে আমরা আপিল শুনানিতে অংশগ্রহণ করে আমার নমিনেশন ফেরত পেয়েছি। এদিন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির 4টি আবেদনের মধ্যে সবগুলোর বৈধতা পাওয়া যায়। পাশাপাশি বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়। একটা রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত নিবন্ধন থাকবে তার বৈধতা থাকবে নির্বাচন করার জন্য। প্রশাসন যদি কোনো দলের পক্ষে যায় বা কোনো গোষ্ঠীর পক্ষে যায়, সেই ক্ষেত্রে এই অনিশ্চয়তা থাকতে পারে। আমাদের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেছে, ভোটার নাম্বারটা লিখতে ভুল হয়ে গেছে, বাট স্বাক্ষর সঠিক আছে, স্বাক্ষরে কোনো সমস্যা নাই, সে বাংলাদেশেই আছে। আমরা এই মর্মে কাগজপত্র দাখিল করেছি। আমার শুনানির শেষে ওনারা বলেছেন যে আগামী 17ই জানুয়ারি ওনারা এই বিষয়ে আবার আমাদেরকে শুনবেন। ইতিমধ্যেই কমিশন বেশ কয়েকটি আইনি প্রশ্নে আমাদের কাছে পরিষ্কার হওয়ার জন্য আমাদের সে মর্মে বক্তব্য উপস্থাপন করেছেন। দিনব্যাপী 281 নাম্বার থেকে শুরু করে 380 পর্যন্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ কলমের কালো কালি দিয়ে লেখা হলেও মূলত এর প্রতিটি অক্ষর লেখা হয়েছে জুলাই শহীদদের রক্ত দিয়ে। এটি মনে রাখলে আর জুলাই সনদ ভুলণ্ঠিত হবে না। বিকেলে রংপুর নগরীর আবু সাইদ স্টেডিয়াম মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় ইমাম সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার পূর্ণ করে আগামী স্বপ্নের বাংলাদেশ পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী গণভোটে হ্যাঁয়ের পক্ষে ইমাম সহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনা করে প্রত্যেকেরই
ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্য ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার ওলামা মাশায়েখ সম্মেলন ও মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বক্তৃতায় সালাউদ্দিন বলেন, বিএনপির রাজনীতি দেশের মানুষের জন্য শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এসব অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা সব সময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। পরিবারতান্ত্রিক রাজনীতির কারণেই সমাজে বৈষম্য তৈরি হয়েছে। ধর্মের অপব্যাখ্যা আর দোহাই দিয়ে নারীকে ছোট করে দেখা হচ্ছে। রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ে রাখা হচ্ছে না নারীকে। আন্দোলনে তাদেরকে সামনে রাখা হয়, অথচ প্রয়োজন ফুরালে আর সামনে থাকে না। এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের কথায়। ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর অভ্যুত্থান বা ২৪-এর গণ অভ্যুত্থান, সব ক্ষেত্রেই সামনের সারিতে ছিল নারীর ভূমিকা। কিন্তু অভ্যুত্থানের পর বিজয় অর্জিত হয়ে গেলেই বরাবরই সেই নারী চলে যায় পেছনের সারিতে। তাদের আর খুঁজে পাওয়া যায় না। এটা এখন এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। আমরা এই যে সম্মুখ সারি থেকে নারীদেরকে তুলে নেওয়ার যে একটা পাইপলাইন, এই পাইপলাইনটা পরিকল্পিতভাবে এই ৫৪ বছরে আমরা বন্ধ করে দিয়েছি। নারীর ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াতে যোগ্যতা সম্পন্ন নারীকে আটকে রাখা যাবে এটা নিয়ে গবেষণা করে সেই গবেষণাটা কার্যকর করা হয়। এটাই হচ্ছে বাস্তবতা। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নারী নেতৃত্ব, লৈঙ্গিক সমতা এবং রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক নীতি সংলাপেও এমন বক্তব্য উঠে এসেছে। সংলাপে অংশ নিয়ে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা তুলে ধরেন নারীকে পেছনে রাখার নানা কথা। রাজনীতিবিদদের কাছে জিজ্ঞেস করলে, নেতৃত্বের কাছে জিজ্ঞেস করলে ওনারা বলতেন যথেষ্ট ট্রেন্ড না, তারা রাজনীতি বোঝে না। লিবারেশন ওয়ারটা হয়, তারা স্ট্রেন গান, রাইফেল এগুলো নিয়ে যুদ্ধও করেছে। তাহলে নারীর ভূমিকাটা কতখানি ছিল, একটা পুরুষের ভূমিকা কতটুকু ছিল, সেটা আপনারাই বিবেচনা করে দেখবেন। নারীরা নির্বাচন করে উঠে আসতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন বলে মত দেয়া হয়। ব্যক্তিগতভাবে আমি খুশি হতাম যদি আরো বেশি নারী নমিনেশন পেতেন, কিন্তু পার্টির মেন্টালিটি চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা ঠিক হবে না। নারীর সংখ্যা খুব কম, একে। দ্বিতীয়ত, যারাই আছে তারা কি আসলে পলিসি মেকিং এর জায়গাটায় নিজের দলেই কতটুকু আছে? বক্তারা বলেন, রাজনৈতিক দলে থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে নারীকে রাখা হয় না। ধর্মীয়ভাবেও নারীর প্রতি নানা অবদমন চালানো হয়। মানে আমরা যখন এই সমতার কথা বলছি, আমাদেরকে কোথায় আসলে দাঁড় করানো হয়েছে? টেকসই উন্নয়ন করতে হলে নারীকে তার যোগ্য নেতৃত্ব দিতে হবে। নির্বাচনের আগে আরেকবার চিন্তা করতে হবে সংসদে নারী নেতৃত্ব বাড়ানোর। এমনটাই উঠে এসেছে আলোচনায়। মানুষের সহজাত প্রতিভাকে বের করে হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে ৮ই ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আসামি পক্ষ। চিফ প্রসিকিউটর জানান, এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগের শাসনামলে সরকার বিরোধী রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সবার কাছে বড় আতঙ্ক ছিল গুম। আর গুমের প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম, যার বিরুদ্ধে ১.৫ দশকে ১০৪ জনকে গুম করে হত্যার অভিযোগে মামলা করে রাষ্ট্রপক্ষ।
বুধবার আলোচিত এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামি জিয়াউল হাসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাইব্যুনাল আগামী 8ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন। এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সে সাক্ষীর মাধ্যমে তুলে ধরবেন যে গুমের স্ট্রাকচারটা কিভাবে সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর কারণে কিভাবে তাদের চরিত্র ধ্বংস হয়েছে, কিভাবে এই অফিসারগুলো সেখানে গিয়ে একটা নিষ্ঠুর খুনিতে পরিণত হয়েছে, সেই কথাগুলো একজন সেনাপ্রধান হিসেবে তিনি অবলোকন করেছেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ অস্বীকার করেছে আসামি পক্ষ। উনি সমস্ত সরকারের আমলে 1994 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এই 3 জায়গায় শতাধিক গুম করে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সকাল থেকেই এই কর্মসূচি শুরু করেন তারা। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। স্লোগানে উত্তাল সায়েন্স ল্যাব মোড়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা 12টার কিছু পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কালক্ষেপণ করছে সরকার? ডেটের পর ডেট দিয়ে গেছে, বাট কোনো চূড়ান্ত কোনো ফলাফল দেয়নি। কালকে যেন চূড়ান্ত আসলে অধ্যাদেশটা দেয়, এই জন্য আমরা আবার মনে করায় দিতে আসছি। ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি, আমরা ক্যাম্পাসে পড়ালেখার জটিলতা ভুগতেছি। এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তারা। আমরা তাদেরকে অনুরোধ করেছি এখান থেকে সরে যাওয়ার জন্য। তারা আমাদেরকে বলেছেন তারা আর কিছু সময় এখানে থাকতে চান। তাদের দাবির বিষয়ে এক ধরনের সবাইকে জানান দেওয়ার জন্যই তারা এই কাজগুলো করছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধে সায়েন্স ল্যাব ও এর আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজটের ভোগান্তিতে পড়েন এ পথের যাত্রীরা। বাধ্য হয়ে হেঁটে গন্তব্য যান অনেকে। সায়েন্স ল্যাব ছাড়াও মহাখালী, টেকনিক্যাল ও তাঁতিবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসিকে একটি শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বাস্তবায়িত 6টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণ পরিশোধ এবং 2024-25 অর্থ বছরে ঘোষিত লভ্যাংশ বাবদ সরকারের পাওনা হিসেবে মোট 203 কোটি 47 লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক প্রধান উপদেষ্টার কাছে চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা এমনভাবে নিতে হবে যাতে প্রতিষ্ঠানের আয় দিয়েই বিএসসিকে আরও শক্তিশালী করা যায় এবং বহরে নতুন জাহাজ যুক্ত করা সম্ভব হয়। রাজধানীর শনির আখড়ার পলাশপুর এলাকায় তিতাসের উচ্চচাপ বিশিষ্ট ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন উচ্ছেদে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। অবৈধভাবে নেওয়া এই সংযোগ যে কোনো সময় বিস্ফোরণ ও জানমালের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে জানিয়ে গ্রাহকদের সতর্ক করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার এক বার্তায় তিতাস জানায়, 12ই জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পলাশপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দনিয়া টিবিএস থেকে ঢাকামুখী সিটি সেন্ট্রাল ডিআরএস গামী উচ্চচাপ বিশিষ্ট 16 ইঞ্চি ব্যাসার্ধের মূল লাইন থেকে অবৈধভাবে 2 ইঞ্চির একটি সংযোগ নেওয়া হয়। এই লাইনের মাধ্যমে এলাকাবাসী অবৈধভাবে আবাসিক গ্যাস ব্যবহার করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 238 মৌলভীবাজার 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি মৌলভীবাজার 4 আসনে।
মৌলভীবাজার 4 আসনটি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ এলাকা নিয়ে গঠিত এবং এটি একটি চায়ের এবং পর্যটনের দেশ। আমার সাথে রয়েছেন এখানকার বিএনপির প্রধান নির্বাচনী সমন্বয়ক দুরুদ আহমেদ সহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রথমে জানতে চাই, চায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে এবং প্রকৃতি কন্যা বলা হয়, সবকিছু মিলিয়ে আসলে সাধারণ মানুষ আপনাদের কাছে কি কি দাবি তুলে ধরছে বা কি কি চাইছে ভোটাররা আপনাদের কাছে যারা জনপ্রতিনিধি হচ্ছেন? বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন হলো কমলগঞ্জ শ্রীমঙ্গল আসন। চায়ের রাজধানী খ্যাত, বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান এই এলাকায় অবস্থিত এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সহ 22 জাতির মানুষ বসবাস করে এখানে। মানুষের আশা সরকারি অবকাঠামো, গ্রামীণ অবকাঠামো যেগুলো আছে এগুলার উন্নয়ন করা, মেরামত করা, নতুন করে ব্যবস্থা করে দেওয়া। পৌরসভা স্থানীয় যে বিষয়গুলো আছে, বিশেষ করে শ্রীমঙ্গল শহরে সারা বাংলাদেশ তথা বিশ্বের অনেক প্রান্ত থেকে পর্যটকরা আসে, যানজট সহ যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করা এবং শ্রীমঙ্গলের যে পর্যটকরা আসে তারা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসে এখানে। একটা কলেজ রোডে একটা আছে, ওই যে শিশু ময়লার বাগানটা সরানো হবে এবং বাচ্চাদের বিনোদনের জন্য শিশু পার্কটি পুনরায় চালু করার জন্য মানুষের দাবি আছে এবং আমাদের কমিটমেন্টও আছে। যদি সরকার ক্ষমতায় যায় এবং আমাদের প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী আজিম মুজিব সাহেব নির্বাচিত হন, তাইলে এইখানে শিশুদের বিনোদনের জন্য শিশু পার্কটি চালু করবেন এবং বিশেষ করে বাংলাদেশের সকল জেলায় প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আমাদের জেলা মৌলভীবাজারে পাবলিক অথবা প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় নাই। এখানে বাংলাদেশের চিফ প্রধান বিচারপতি সহ অনেক ক্ষণজন্মা পুরুষের জন্ম হয়েছে। তা আমরা আমাদের এলাকার মানুষ আমাদের কাছে দাবি করেছে যে এখানে চায়ের রাজধানী খ্যাত এলাকা এবং নিম্নবিত্তের মানুষের বেশি বসবাস, বিশেষ করে চা বাগানের মানুষরা নিম্নবিত্ত। তারা ইন্টারমিডিয়েট পাস অথবা ডিগ্রি পাসের পরে মাস্টার ডিগ্রি করার জন্য আর্থিক অসচ্ছলতা থাকার কারণে বহিরাগত কোনো জায়গা থেকে এটা করতে পারে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা বঞ্চিত রয়েছে। আমরা উচ্চশিক্ষার জন্য একটি প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব। একটা রাজনৈতিক প্রশ্ন করতে চাই, এখানে এই আসনেতে অনেক প্রার্থী আছেন, তার মধ্যে আসলে আরেকজন প্রার্থীও রয়েছেন যিনি বিএনপি নেতা, তো সেটি আসলে কতটা প্রভাব ফেলবে আপনাদের ভোটের ক্ষেত্রে? বিগত 2001 সাল থেকে আমাদের প্রার্থী যিনি আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব, ইনি কমলগঞ্জ শ্রীমঙ্গলে অলিতে গলিতে ওনার নিজের পকেট থেকে, নিজের পক্ষ থেকে উন্নয়ন কর্মকাণ্ড প্রচুর পরিমাণ করেছেন এবং বিগত 17 বছর আওয়ামী লীগের আমলে গ্রেটার সিলেটে যে 2 জন লোক বেশি নির্যাতিত হয়েছেন, এর মধ্যে অন্যতম আলহাজ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব সাহেব। দলীয় নেতাকর্মী যারা জেলে গেছেন তাদেরকে জেলে থেকে বাইর করার জন্য আর্থিক সহযোগিতা করেছেন, তাদের পরিবারকে সহযোগিতা করেছেন, তাদের যুগ জিজ্ঞাসা করেছেন এবং আমাদের নেতাকর্মী যারা ছিলেন তাদের সকলের মামলা উনি পরিচালনা করেছেন। সেই হিসাবে হাজি মুজিব দানের শীষের জনপ্রিয় একজন প্রার্থী এবং একজন জনপ্রিয় ব্যক্তি এই আসনে, যার কারণে অন্য কোনো প্রার্থী যেহেতু নৌকা মাঠে নাই, নৌকায় কানে একটি ফ্যাক্টর ছিল, অন্য কোনো প্রার্থী আমাদের এই এলাকায় আমাদের জন্য খুব প্রভাব ফেলবে এটা আমরা মনে করি না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছি মৌলভীবাজার 4 আসনে। পরবর্তীতে সন্ধ্যা 7টার সংবাদে আমরা যুক্ত হব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রার্থীর সাথে। ডিবিসি নিউজের সাথেই থাকুন। যৌথ বাহিনীর হেফাজতে নিহত চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। জীবননগর পৌর ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হয়েছে। ডাবলুর ছোট ভাই ও মা লন্ডন থেকে দেশে ফিরলে আগামীকাল বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাবলুর মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে স্বামীকে হারিয়ে ছোট ছোট 3 সন্তান নিয়ে ভেঙে পড়েছেন স্ত্রী জেসমিন নাহার। স্বামীর মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি তার। মঙ্গলবার দিনভর ডাবলুর মৃত্যুতে চুয়াডাঙ্গা জীবননগর উত্তাল ছিল। এখনো এলাকায় চলছে শোকের মাতম।
দুর্নীতির বেশ কিছু অভিযোগে সাবেক কমিশনার জহুরুল হককে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে সকাল 10:30টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সস্ত্রীক হাজির হন সংস্থাটির সাবেক এই কমিশনার। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদন্তাধীন মামলার আসামি থেকে আর্থিক সুবিধা আদায়, জালিয়াতির মাধ্যমে রাজুক প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। বিটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বড় দুটি টেলিকম অপারেটর থেকে শত শত কোটি টাকা ঘুষ নেওয়া, অর্জিত অর্থ পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণ করা তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর মধ্যে অন্যতম। তার স্ত্রীর বিরুদ্ধেও এসব অভিযোগ রয়েছে। সবশেষ গেল ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯,০০০ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে দুদকের সাবেক এই কমিশনার জহুরুল হক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। অভ্যুত্থান পরবর্তী ১৫ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপাচার্য দপ্তরে অভিযান পরিচালনা করা হয়। ৩.৫ ঘন্টা অভিযান শেষে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলম জানান, বেশ কিছু নথি জব্দ করা হয়েছে, সেগুলো যাচাই করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 15 মাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে অন্তত 250 জনকে নিয়োগ দিয়েছে বর্তমান প্রশাসন। আরও 304 জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মধ্যে 141 জনের নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে। সম্প্রতি প্রভাষক হিসেবে উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খানের নিয়োগ নিয়ে তৈরি হয় বিতর্ক। এছাড়া স্বজনপ্রীতি ও দলীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ ওঠে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগী ছিল এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যন্ত সেটা বলতে পারবো।